2 বছর আগের কথা বলি। এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে। বগুড়া থেকে রাস্তা চলে গেল সিঁধরানির দিকে। আমি চলি সেই রাস্তা ধরে। রাঁধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, তবে আজ তাও গেল। যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু এইটুকুই, অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সরজে বেজের ডাঙা পার করে বেলা দুপুর হয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকানে পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। তবে রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর দেখতে পেলাম। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। কিন্তু সমস্যার বিষয়, জলে অনেক পানা এবং শ্যাওলা জমেছে। তবে সেগুলো একটু হাত দিয়ে সরিয়ে নেওয়ার পর আমি প্রাণ ভরে একটা ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড়গুলো রোদে দিলাম। আমার শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই, চোখে তো পড়ে না যেদিকেই চোখ যায় না কেন। ঠিক এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে এসে বলল, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? এই আপনি কি কিছু সন্ধান দিতে পারেন? দাঁড়াও, একটু নিয়ে নি, তারপর সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে করে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুক। সেই বাড়ির সামনে দিয়ে যেতে যেতে লোকটি আমায় বলতে থাকলো, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকিনি। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয় আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি কি এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি। তা কি কাজ করতে? রাঁধুনির কাজ। বাহ, ভালো তো। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। হ্যাঁ, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাবার ব্যবস্থাটাও ঠিক তক্ষুনি করে দিল। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন আর নেই।
রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে পড়েছে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। তবে যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরেই পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। আমি সঙ্গে সঙ্গে ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় দেখে তিনি বলে উঠলেন, চা করতে জানো? একটু চা করো তো। আর শোনো, এই চিঁড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বুড়ো হঠাৎ এসে বলল, ভাত চড়িয়ে দাও, সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত। ব্যাস। জি আজ্ঞে। আর বাছা শোনো, তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পিছনে। আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সব সময় আলো জ্বেলে রাখবে। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাই তো তোমায় বলছি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে মিলিয়ে বোধহয় 14-15খানা ঘর হবে। এছাড়া টানা বারান্দা 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছও দেখতে পেলাম। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের মুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। তবে গিয়ে যা দেখলাম, বাবা, এ তো আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে। বুনো ঝিঙে গাছ চারিদিকে ভর্তি, যাকে এঁটো গাছ বলা হয় আর কি, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় আর কি। বুনো ঝিঙে গাছগুলোয় অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। তবে হঠাৎ আমার চোখে পড়ল একটি বউ মতো কে যেন মেয়ে ছেলে আমার সামনাসামনি 1/10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘন্টা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে দেখলাম তার দিকে, তারপর পিছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরো একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী আমায় দেখতে পেয়ে বলল, কি হে, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর একজন কে যেন তুলছিল। নিবারণ বিস্ময়ের সুরে আমায় বললেন, কোথায়? ওই তো রান্নাঘরের পেছনে, বেশি ঝোপ যেদিকটায় ঠিক ওইখানে। পুরুষ মানুষ? আগে না, ওই একটি বউ। সঙ্গে সঙ্গে নিবারণ চক্রবর্তীর মুখ কেমন একটা যেন হয়ে গেল। তিনি বললেন, কোথায় বউ? চলো দেখি, আমায় দেখাও।
আমি ওনাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কই কিছুই না। উনি আমার পাশে দাঁড়িয়ে আমায় বলে উঠলেন, এখানে বউটা তুমি কোথায় দেখতে পেলে? হ্যাঁ, কোথায় সেই বউ? আগে ওই তো ওখানে ছিল, ওই 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 ঝোপটার কাছে। সত্য সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখছেন উনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গায়ের বউঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হবার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল তো আর এখানে থাকবেন না, কলকাতায় চলে যাবেন। তখন ওই বুনো ঝিঙেগুলো পাহারা দেবে কে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সে ঝিঙে চুরির কথা তুলল আর আমায় বলল, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তা যাওনি কেন? আমি বুঝলাম না তাতে কি দোষ হলো। বুড়োটা বেজায় খিটখিটে ধরনের। বিনা আলোতে যখন সব আমি দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে দোষটা কি করেছি কি? বুড়ো আবার বলল, না না, সন্ধ্যের পর সব সময় এই আলো কাছে রাখবে। কেন? কোনো কি বিষয় আছে? আমি বলছি বলে তাই। তোমার বয়স কত? আম, ওই 37 কি 38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই হলে গিয়ে 63। যা বলি কান পেতে শোনো। হ্যাঁ হ্যাঁ, আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, ঠিক এমন সময় ওপরের ঘরে কিসের যেন একটা খটখট শব্দ শুনে ঘুমটা আমার ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কি বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। ভারী জিনিসপত্র যা কিছু আছে সরাচ্ছে। পুরোকাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাতে কি বাতিগ্রস্ত মানুষ রে বাবা। সকালে উঠে বুড়োকে রাতের কথাটা বলতেই বুড়ো একেবারে অবাক হয়ে গেল। আমি জিনিসপত্র সরাচ্ছিলাম? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ হ্যাঁ, না, হুম, ঠিক 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 ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। তবে চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে কেমন চুপচাপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে এসে রওনা দিল কলকাতার পথে। তবে যাওয়ার সময় আমায় বারবার একই কথা বলে গেল, নিজের ঘরের লোকের মতো থাকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোঁতো আমার কাজ জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো 1.5 বিঘের উপর। লোকের অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো খাটো তরকারি উৎপন্ন করো, খাও, বাঁচো, আর তোমার নিজের বাড়ি ভাববে। দেখাশোনা করো, থাকো,
ভাবনা নেই। আর একটা কথা, চকতি বুড়ো অকারণে সুরটা নামিয়ে নিয়ে বলল, এখানে কত লোকে আছে এমন তোমায় ভাঙচি দেবে। কারো কথা শুনো না যেন। বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে। কোনো কথায় কান দেবার দরকার নেই। গাছের ফল ফুলুরি তুমিই খাবে। দুটো ঘর খোলা রইল এই তোমার জন্য। গেলাম গো। বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক এসব তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কোনো কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট পরিমাণে আছে, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আমার পকেটে আগাম দিয়ে গেছে বুড়ো। প্রায় আধমনটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো আমার জন্য। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে পেরুলাম। তবে আমি যা দেখলাম সেটা যেন চোখ ধাঁধিয়ে দেবার মতো। কত বড় বড় বন জঙ্গল গাঁখানার ভেতরে। আর আরো একটা আশ্চর্যের বিষয়, এই বাড়ির ত্রিসীমানায় কোনো কি লোকালয় নেই। জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে 8 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতেই যাচ্ছে, তার হাতেও তেলের ভাঁড়। আমায় দেখে এসে বলল, এহে, বাড়ি কোথায়? এই তো এখানে আছি, এই নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? আরে দেখাশুনো করি, কাল এসেছি। ও বাড়িতে থাকতে পারবে না, বলে দিলাম। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো আর গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কশ্চিনকালেও বাড়িতে আসে না। এ এ কেন? এমন কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন একটা জীবন্ত জীব আমার মতো ছোট্ট একটা মানুষকে গিলে ফেলবার জন্য যেন হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আচ্ছা, এই জায়গায় এরম চেহারা কেন? কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। ও হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিট করবার কি দরকার ছিল বাবু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা যে বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফুলফুলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। অনেক দিন
এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই আমাকে। তবে হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে যেমন জল পড়ে, বেশ মোটা ধারায় জল পড়তে লাগলো। তখনই আমি উঠে দাঁড়িয়ে রোয়াকে ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম। তখনও জল পড়ছে সমানে, মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছেন। সুতরাং দোতলায় যাবার তো কোনো উপায় আমার জানা নেই। তাহলে এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা আপনা আপনি বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে। সেই কলসি কোনো একভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে, নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে আমিও শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। তবে অনেক রাতে একবার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও পাচ্ছি। বেশ সুবাস কিন্তু ফুলটার। কিন্তু এটা কি ফুল? আমি ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি নেই। হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কে? জানলার সামনে দিয়ে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হবার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কিছুক্ষণ হলো। না, এই কোনো ফুলের সুবাস নয়। তাহলে এটা কিসের সুবাস? কিছুতেই মাথায় আসছে না। হঠাৎই কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। আমি বাইরে এসেছি, কিন্তু কেন? ও হ্যাঁ, কে একটি বউ রোয়াক পেয়ে খানিক আগে যেন চলে গিয়েছিল। হ্যাঁ, সেই সেই ছড়িয়ে গেছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে তো কেউ নেই।
তাহলে সে গেল কোথায়? সে রাত্রে এই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে আমি শুয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব যেন স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি চাষ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। কিন্তু একটা অসুবিধে এখানে থাকবার, বড্ড একা থাকতে হয়। কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এতটা কষ্ট হতো না। কথা বলবার একটা লোক পর্যন্ত আশেপাশে নেই। এইটাই হলো মহা কষ্ট। কিন্তু সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, ঠিক এমন সময় দোতলার বারান্দাতে অনেকগুলো লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, একেবারে খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। আমি ভাত ফেলে রেখে দিয়ে দৌড়ে গেলাম বাইরে। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি, কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে সমস্তটা যেন নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? ওপরের সিঁড়ির মুখে গিয়ে আমি দেখি দরজায় কিন্তু তেমনি তালা ঝুলছে। তবে আমার ভয় হয়নি, কেননা দিনের বেলা, চারিদিকে সূর্যের আলো। এই সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। কিন্তু সত্যি কথা, এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম। প্রচুর ঝিঙে ফলেছে জঙ্গলে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। ওহ, মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকেই আমি বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথমবার জুটেছে। তবে আমি কান পেতে রইলাম উপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে। কিন্তু পড়বার শব্দ পেলাম না। দুপুরে খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। কিন্তু ঠিক এমন সময় ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক যেন একসাথে কথাবার্তা বলছে, হাসছে, গাইছে। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়, ঠিক তেমনই। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, এটা হয়তো তারই ফল। এরপর 9 দিন আর তেমন কোনো কিছুই ঘটল না। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে।
আমি নিজের মনকে বুঝলাম ওসব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানেরই ভুল। ভুল ভুল, সব ভুল। এ নদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধুই ঘুমোই। কাজকর্ম তো কিছুই নেই, কেমন একরকমের কুড়িমি যেন পেয়ে বসছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে একদম ভালোবাসিনি, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন একরকমের অবসাদ হয়ে গেছে। শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। অবশ্য ঝিঙের লতাগুলো বাঁচিয়ে ওখানে ঝালের চারা পুঁতি, আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই। সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করতে বেশ সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব 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 কিছু একসাথে মজুত করা আছে ঘরের কোণে। আর ওইখানেই একটা হাত করা তো উপস্থিত রয়েছে। অল্প কিছুক্ষণ মাত্র কাজ করেছি, ওই আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সে। ঠিক সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব শুরু হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। আমি বন কাটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ওপর দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম, কিন্তু কই, একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার। যেমন ছিল ঠিক তেমনই আছে। ব্যাপার কি, এই বাড়িটার নিগি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? না না না, এবার তো ভুল হবার কোনো কথাই নয়। না, একদম না। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি। এই মাত্র আমি শুনেছি। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনোদিকে যেন কোনো শব্দই নেই। সেই বউটিও আবার ছিনিয়ে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। আমি ফের দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, আর সেখানে গিয়ে দেখলাম সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে একটা ঘটনা ঘটল, কিন্তু ভারী মজার ঘটনা বটে। আমি খেয়ে দিয়ে সবেমাত্র শুয়েছি। সামান্য একটু ঘুমও এসেছে চোখে। ঠিক এমন সময় কিসের একটা শব্দে আমার ঘুমটা যেন ভেঙে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি,
আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ একই রকমের দেখতে, যেন একই লোক 50টি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার এইরকম মনে হয় প্রথমটা। অনেকগুলো আয়নাতে যেন একটাই মুখ দেখছি আমি। তাদের মাঝে কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। তাদের মাঝে আরো একজন উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা নোক রয়েছে। সব মিথ্যে, সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো একটা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য হয়। শুনে এসেছিলাম এতদিন, তবে এইবার সচক্ষে দেখলাম সে কি কাণ্ড। কতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে একই সঙ্গে তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার শরীরের মধ্যে দিয়ে কতবার তারা এলো গেল, আর সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। তবে আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না। আমি যে এখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান এলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমি আধো অচেতন ভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি আমার। ভালোই ঘুম হলো। শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, ঠিক তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? এদে উঠে পরম আরামে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি? আর তাই যদি হয়, তবে এই শেষ রাতে ঠান্ডা বাতাসে যে ফুলের গন্ধ পেয়েছি সেটা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন গন্ধ বাতাসে ছড়িয়ে বেড়ায়। গন্ধটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। অজানা বনফুলের ফুলের সুবাস হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানদার হঠাৎ আমার মুখের দিকে চেয়ে বলে উঠল, কিরকম আছো? বলি, কিছু দেখছো নাকি? না, তেমন কিছুই তো না। ও, শুনেছ কিছু? না, তেমন কিছুই শুনিও না। তুমি দেখছি সাধু লোক। তা জানো নাকি
ভূতের মন্তর? ধুর বাপু, তুমি তেল দাও, আমি চলে যাই। ওসব বাজে কথা রাখো। আচ্ছা, সে দিচ্ছি কোন। তবে একটা কথা জানার আছে। উফ, বলো। বলি, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি? ইয়ে, বউ মতো। কোনো গন্ধ টন্ধ পাওনি? হ্যাঁ হ্যাঁ। কিসের গন্ধ? এমন ভাব দেখাচ্ছে যেন জানে না। কোন ফুলের সুগন্ধ? না, এমন কিছু না। খুব বেঁচে গেছো তুমি বাপু। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়ই। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি নোকের এই একই রকম হয়েছে এ পর্যন্ত। আরে ওই বাড়িতে ভূতের আড্ডাখানা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ড জ্ঞান থাকে না। এমন ভালো লাগে এই বাড়ি না খেয়ে না দে ওইখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্তর টন্তর জানো বাপু। আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, আমার কি মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও কি হলো? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, থুত, ওসব ভুল। এই তো পরম সুখে আছি। এ ছেড়ে কোথায় যাব? বেশ আছে, খাসা আছে, তোফা আছে। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমারও কিছু আসে যায় না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। পাও যায়নি এই বাড়ি ছিল।